ক্যারিবিয়ান সাগরের আন্তর্জাতিক জলসীমায় ভেনেজুয়েলার সন্দেহজনক মাদকবাহী নৌযানে আমেরিকার হামলায় ৩ জন নিহত হয়েছে। সোমবার ট্রুথ সোশ্যালে এ তথ্য জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলার একটি ভিডিও পোস্ট করেন তিনি। পরে হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, নৌযানটিতে যে মাদক বহন করা হচ্ছিল সে বিষয়ে তাদের কাছে প্রমাণ আছে। দেশে মাদক পাচার বন্ধে স্থলপথেও অভিযান চালানোর হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে কারাকাসের সংবাদ সম্মেলনে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আমেরিকার বিরুদ্ধে আগ্রাসন চালানোর অভিযোগ করেন। ট্রাম্প প্রশাসনের সঙ্গে ভেনেজুয়েলার সরকারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলেও জানান তিনি। 2 সপ্তাহের ব্যবধানে ক্যারিবিয়ান সির আন্তর্জাতিক জলসীমায় ভেনেজুয়েলা থেকে আসা আরও একটি নৌযানে হামলা চালিয়েছে আমেরিকা। ট্রুথ সোশ্যালে হামলার একটি ভিডিও পোস্ট করে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, সোমবার সকালে তার নির্দেশে আমেরিকার সামরিক বাহিনীর সাউথ কমান্ড সহিংস মাদক চোরাকারবারি এবং মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্বিতীয় দফায় সরাসরি হামলা চালিয়েছে। এতে 3 জন সন্ত্রাসী নিহত হয়েছে এবং আমেরিকার সামরিক বাহিনীর কোনো সদস্য আহত হয়নি বলে জানান তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, ওই সন্ত্রাসীরা আন্তর্জাতিক জলসীমা দিয়ে আমেরিকায় অবৈধ মাদক পাচারের চেষ্টা করছিল। তিনি আরো যোগ করেন, এই সহিংস মাদক চোরাকারবারি দলগুলো আমেরিকার জাতীয় নিরাপত্তা, বৈদেশিক নীতি এবং জাতীয় স্বার্থের জন্য হুমকি। এর আগে গত 2 সেপ্টেম্বর একই ধরনের হামলায় ভেনেজুয়েলার ট্রেন্ডে অ্যারাগুয়া গ্যাংয়ের 11 জন নিহত হওয়ার কথা জানান ট্রাম্প। তবে ওই হামলারও একটি ভিডিও ছাড়া বিস্তারিত কোনো তথ্য দেয়নি তার প্রশাসন। সোমবার ওভাল অফিসে একটি আদেশের অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট বলেন, কোনো প্রশ্ন যাতে না ওঠে সে কারণে খুব সতর্কতার সাথে হামলার বিষয়ে সবকিছু রেকর্ড করে রাখা হয়েছে। We have proof. All you have to do is look at the cargo that was like it spattered all over the ocean, big bags of cocaine and fentanyl all over the place, and it was. Plus, we have recorded evidence that they were leaving. We've recorded them. It was very careful because we know you people would be after us. We're very careful. The military. এ সময় সামরিক বাহিনীর প্রশংসাও করেন তিনি। The military has been amazing. ট্রাম্প আরো বলেন, সমুদ্র পথের মতো স্থলপথেও মাদক পাচারকারী চক্রগুলোর বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ নেওয়া হবে। What does that mean? That means there's no drugs coming by sea, but they do come by land. And you know what? We're telling the cartels right now, we're going to be stopping them too. When they come by land, we're going to be stopping them the same way we stop the boats. অন্যদিকে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের সংবাদ সম্মেলনে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেন, তার দেশে একটি হামলা চালানোর জন্য ন্যায্যতা প্রতিষ্ঠার চেষ্টা করছে আমেরিকা। No es una tensión. এটি উত্তেজনা নয়, এটি সরাসরি আগ্রাসন। যখন তারা আমাদের অপরাধী হিসেবে চিহ্নিত করে তখন তা বিচারিক আগ্রাসন। তাদের প্রতিদিনের হুমকিমূলক বক্তব্য রাজনৈতিক আগ্রাসন, কূটনৈতিক আগ্রাসন এবং চলমান সামরিক আগ্রাসন। আন্তর্জাতিক আইন অনুযায়ী ভেনেজুয়েলা এই আগ্রাসনের বিরুদ্ধে পূর্ণ প্রতিরোধ গড়তে সক্ষম। ভেনেজুয়েলা ট্রাম্প প্রশাসনের সঙ্গে তার সরকারের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কথাও জানান তিনি। আজ আমি ঘোষণা করতে পারি যে আমেরিকার সরকারের সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এটা তাদের বোমা, মৃত্যুর হুমকি এবং ব্ল্যাকমেইলের কারণে হয়েছে। আমরা হুমকির কাছে মাথা নত করি না। ভয় দেখিয়ে কোনো লাভ হবে না এবং তারা এটা জানে। এদিকে সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী পেড্রো সানচেজ বলেছেন, আন্তর্জাতিক সীমানায় পারস্পরিক সহযোগিতার ভিত্তিতেই যে কোনো অপরাধ মোকাবেলা করা উচিত। গাজা যুদ্ধের সমাপ্তিতে আগ্রহ নেই ইসরায়েলের বলে মনে করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সোমবার জরুরি আরব ইসলামিক সম্মেলনে তিনি বলেন, যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ করতেই দোহায় কাপুরুষের মতো হামলা চালিয়েছে তেল আভিভ। সেই সাথে আরব অঞ্চলের ইসরায়েলের সম্প্রসারণবাদী দৃষ্টিভঙ্গিতে সতর্ক বার্তা দিয়েছেন আমির। সম্মেলনে ইজিপ্টের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি বলেন, ইসরায়েলি হামলায় মধ্যপ্রাচ্যে শান্তির সম্ভাবনা বিনষ্ট হতে চলেছে। ওদিকে দোহায় সমাপনী সংবাদ সম্মেলনে উপসাগরীয় দেশগুলো এক যৌথ বিবৃতিতে কাতারের প্রতি সংহতি জানিয়েছে। একই সাথে ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় ইসরায়েলের উপর চাপ প্রয়োগে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে।
গত সপ্তাহে আমেরিকার একটি শান্তি প্রস্তাবে আলোচনার উদ্দেশ্যে কাতারের দোহায় গিয়েছিল হামাসের মধ্যস্থতাকারী দলের সদস্যরা। গোটা বিশ্বকে অবাক করে দিয়ে 7ই সেপ্টেম্বর দোহার এমন একটি ভবনে হামলা চালায় ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস, যেখানে সশস্ত্র সংগঠনটির নিরাপত্তায় নিয়োজিত 5 সদস্য নিহত হলেও অল্পের জন্য বেঁচে যায় হামাসের শীর্ষ নেতৃবৃন্দ। যুদ্ধবিরতির আলোচনায় নিযুক্ত যে কাউকে হত্যা চেষ্টা আন্তর্জাতিক আইনে দণ্ডনীয় অপরাধ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিষয়টি ভালো চোখে দেখেননি, তিনিও এর নিন্দা জানিয়েছেন। তবে সোমবার জেরুজালেমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর কথা শুনে মনেই হয়নি দোহার হামলাকে খুব একটা গুরুত্ব দিয়ে দেখছে ওয়াশিংটন। অন্যদিকে এদিন দোহাতে জরুরি আরব ইসলামিক সম্মেলনে বসেছিল উপসাগরীয় অঞ্চল ও ইসলামী দেশগুলো। জিসিসি সদস্য ছাড়াও ইরান ও পাকিস্তানের রাষ্ট্রপ্রধান এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এতে যোগ দিয়েছিলেন, যেখানে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেন, গাজা যুদ্ধের সমাপ্তিতে আগ্রহ নেই ইসরায়েলের। তিনি বলেন, যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ করতেই দোহায় কাপুরুষের মতো হামলা চালিয়েছিল তেল আভিভ। সেই সাথে আরব অঞ্চলে ইসরায়েলের সম্প্রসারণবাদী দৃষ্টিভঙ্গিতে সতর্ক বার্তা দিয়েছেন আমির। বলেছেন, যে কোনো আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত তার দেশ। إذا كانت إسرائيل تريد اغتيال القيادة السياسية لحركة حماس فلماذا تفاوضها؟ সম্মেলনে ইজিপ্টের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি বলেন, ইসরায়েলি হামলায় মধ্যপ্রাচ্যে শান্তির সম্ভাবনা বিনষ্ট হতে চলেছে, তাই দেশটিকে সংযত হয়ে চলার আহ্বান জানিয়েছেন তিনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ইসরায়েলকে দখলদার রাষ্ট্র হিসেবে উল্লেখ করে দোহায় হামলার নিন্দা জানান। আর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ বলেন, বাংলাদেশ প্যালেস্টাইনের স্বাধীনতায় সবসময় সমর্থন দিয়ে এসেছে এবং তা অব্যাহত থাকবে। ওদিকে দোহায় সমাপনী সংবাদ সম্মেলনে উপসাগরীয় দেশগুলো এক যৌথ বিবৃতিতে কাতারের প্রতি সংহতি জানিয়েছে। একই সাথে ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় ইসরায়েলের উপর চাপ প্রয়োগে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে। We also expect our strategic partners in the United States to use their influence on Israel in order for it to stop this behavior. We really do expect that. কাতারে ইসরায়েলের হামলা প্রসঙ্গে স্টেট সেক্রেটারি মার্কো রুবিও বলেছেন, যাই ঘটুক না কেন পরিস্থিতি মোকাবেলা করতে হবে। সোমবার জেরুজালেমে কাতারকে ঘনিষ্ঠ মিত্র উল্লেখ করে তিনি বলেন, দোহায় হামলার আগে ও পরে ওয়াশিংটন কাতারের সাথে যোগাযোগ রক্ষা করেছে। তিনি জানান, জিম্মিদের মুক্তি ও হামাসকে নিরস্ত্রীকরণে এখন কাতার কি ভূমিকা রাখতে পারে সে বিষয়ে নজর রাখছেন। And so we're going to continue to encourage Qatar to play. We have strong relationships with our Gulf allies. We work very closely with them on a number of things. ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে হামাসকে গাজায় শান্তি প্রতিষ্ঠার অন্তরায় উল্লেখ করে ইসরায়েলের পাশে থাকার দৃঢ় প্রতিশ্রুতিও ব্যক্ত করেন স্টেট সেক্রেটারি। তিনি বলেন, গাজার জনগণের উন্নত ভবিষ্যৎ নিশ্চিতে হামাসকে নির্মূল করতে হবে। এ সময় ইরানেরও কঠোর সমালোচনা করেন রুবিও। ইরানকে ইসরায়েল, আমেরিকা, ইউরোপ এমনকি উপসাগরীয় মিত্রদের জন্য হুমকি হিসাবে আখ্যায়িত করেন তিনি। একই সাথে ইরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার ঘোষণাও দেন স্টেট সেক্রেটারি। And eventually even into Europe. In fact, some of the missiles they're trying to develop now can already range countries in Europe. And so a nuclear Iran governed by a radical Shia cleric. সংবাদ সম্মেলনে হামাস সদস্যদের সন্ত্রাসী উল্লেখ করে কোনো দেশই তাদের আশ্রয় দিতে পারে না বলে মন্তব্য করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এ সময় কাতারে হামলার প্রসঙ্গ তুললেও দোহায় হামাস নেতাদের হত্যা করতে সফল হয়নি বলে ইঙ্গিত দেন নেতানিয়াহু। We send a message to the terrorists. You can run, but you can't hide. 1.5 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠকে ইসরায়েলকে অব্যাহত সমর্থনের কথা জানান স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। অন্যদিকে কাতারে হামলার পরেও আমেরিকার দৃঢ় সমর্থন পেয়ে দোহায় হামলার প্রতিবাদকারী দেশগুলোর কঠোর সমালোচনা করেন নেতানিয়াহু। এদিকে আব্রাম চুক্তির 5 বছর পূর্তি উপলক্ষে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগের সঙ্গে দেখা করেছেন স্টেট সেক্রেটারি। এ সময় আব্রাম অ্যাকর্ডের সাফল্যের প্রশংসা করেন ইসরায়েলের প্রেসিডেন্ট। অন্যদিকে আব্রাম চুক্তিকে আরও সম্প্রসারণের আহ্বান জানান রুবিও।
প্যালেস্টাইনপন্থী বিক্ষোভের কারণে স্পেনের মর্যাদাপূর্ণ ভুয়েলতা এ এসপানাস সাইকেল রেসের চূড়ান্ত পর্ব বাতিল করা হয়েছে। রবিবার স্পেনের রাজধানী মাদ্রিদে বিক্ষোভকারীরা রেসের নির্ধারিত পথ দখল করে নিলে আয়োজকরা রেস শেষ হওয়ার মাত্র আধা ঘন্টা আগে সেটি বাতিলের সিদ্ধান্ত নিতে বাধ্য হন। স্পেনের প্রধান এই সাইক্লিং প্রতিযোগিতার ৮০তম আসরের শেষ পর্বে আলাপার্দো থেকে মাদ্রিদ পর্যন্ত ১০৩.৬ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার কথা ছিল প্রতিযোগীদের। তবে বিক্ষোভকারীরা মাদ্রিদে রেসের নির্ধারিত পথ দখলে নিলে গন্তব্য থেকে প্রায় ৫৭ কিলোমিটার দূরে রেসটি থামিয়ে দেওয়া হয়। স্পেনের একাধিক গণমাধ্যম জানায় ১০০,০০০-এর বেশি বিক্ষোভকারী মাদ্রিদের অন্যতম প্রধান সড়ক পাসিও দেল প্রাডো অবরোধ করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। সড়কে থাকা ব্যারিকেড ভেঙে ফেলে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। ইসরায়েল কানাডা যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান ইসরায়েল প্রিমিয়ার টেকের প্রতিযোগীদের এই রেসে অংশ নেওয়াকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই প্যালেস্টাইনপন্থীদের বিক্ষোভে উত্তাল মাদ্রিদ। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভকারীরা যে কোনো মূল্যে ওই দলটিকে রেসে অংশ নেওয়া থেকে আটকানোর ঘোষণা দেয়। এর আগে বিলবাওয়ে এবারের আসরের ১১তম ধাপও বিক্ষোভকারীদের বাধার মুখে পণ্ড হয়। ওই ধাপে কাউকে বিজয়ী ঘোষণা করেনি আয়োজকরা। তবে চূড়ান্ত পর্ব সফলভাবে শেষ করার লক্ষ্যে রবিবার মাদ্রিদে ১,০০০-এর বেশি পুলিশ মোতায়েন করেও লাভ হয়নি। শেষ পর্যন্ত রেস সম্পূর্ণ হওয়ার আগেই তড়িঘড়ি চূড়ান্ত পর্ব বাতিল করে ডেনমার্কের প্রতিযোগী ইয়োনাস ডিঙ্গাগোকে বিজয়ী ঘোষণা করা হয়। এদিকে রেস পণ্ড হওয়ার আগেই বিক্ষোভকারীদের পক্ষে নিজের অবস্থান ব্যক্ত করেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ। রবিবার এক অনুষ্ঠানে ন্যায়ের পক্ষে রাজপথে নেমে আসায় বিক্ষোভকারীদের প্রশংসা করেন তিনি। প্যালেস্টাইনের পতাকা দেখে আমার এই বিষয়ে কিছু বলতে ইচ্ছে করছে। আজকে ভুয়েলতা এ এসপানাস শেষ হচ্ছে। খেলাধুলার সাথে সংশ্লিষ্ট সবাইকে আমরা শ্রদ্ধা করি, তবে আমি স্পেনের সাধারণ মানুষের প্রশংসা না করে পারছি না। তারা প্যালেস্টাইনের পক্ষে রাজপথে নেমে সঠিক কাজ করেছে। প্রধানমন্ত্রীর এমন বক্তব্যকে করতালির মাধ্যমে স্বাগত জানান উপস্থিত অতিথিরা। ইউক্রেনকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তার মাধ্যমে নেটো কার্যত রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছে। সোমবার গণমাধ্যমকে দেয়া টেলি সাক্ষাৎকারে এমন অভিযোগ করেছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। নেটো রাশিয়ার বিরুদ্ধে লড়ছে, এটি স্পষ্ট এবং এর জন্য আলাদা কোনো প্রমাণের দরকার নেই। নেটো কার্যত এই যুদ্ধে জড়িয়ে গেছে। নেটো জোট কিয়েভকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহায়তা করছে, আর তাই এটা স্পষ্টতই বলা যায় যে নেটো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে। এ সময় ইইউকে হুঁশিয়ার করে পেসকভ বলেন, রাশিয়ার জব্দ করা সম্পদ দখলের চেষ্টা করলে তার পরিণাম খুব খারাপ হবে। তিনি দাবি করেন, এমনটা করা হলে পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমরা জানি একদল আমাদের সম্পদ দখলের পক্ষে প্রচার চালাচ্ছে, আরেকটা দল বারবার হুঁশিয়ারি করে বলছে এই পদক্ষেপ নিলে ইউরোপকে সেটির মারাত্মক নেতিবাচক ফল ভোগ করতে হবে। বাস্তবতা হলো ইইউ যদি এমন কোনো পদক্ষেপ নেয় তবে পশ্চিমা অর্থনৈতিক ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নষ্ট হবে। পেসকভ আরো বলেন, রাশিয়ার সম্পদ দখলের চেষ্টা হলে মস্কো প্রয়োজনে আইনি লড়াই করে নিজেদের সম্পদ ফিরিয়ে আনবে। আমরা আমাদের সম্পদের মালিকানা দাবি করে আইনি ব্যবস্থা গ্রহণ করব। আমাদের সম্পদ দখলের অপচেষ্টা হলে আমরা কোনোভাবেই চুপ করে থাকব না। আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন এর আগে একাধিকবার রাশিয়ার জব্দ করা সম্পদ ইউক্রেনের সহায়তায় ব্যবহারের আগ্রহ প্রকাশ করেন। এর জবাবে সোমবার রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভও কড়া হুঁশিয়ারি দেন। যোগাযোগের অ্যাপ টেলিগ্রামে এক পোস্টে তিনি লেখেন, ইইউভুক্ত কোনো দেশ যদি এমনটা করে তবে রাশিয়া সেই দেশগুলোকে উচিত শিক্ষা দেবে। অন্যদিকে পেসকভ দাবি করেছেন, কূটনৈতিকভাবে চলমান সংকট সমাধানে মস্কো প্রস্তুত রয়েছে। রাশিয়া রাজনৈতিক ও কূটনৈতিকভাবে ইউক্রেন সংকট সমাধানের জন্য প্রস্তুত। কিয়েভ ইচ্ছে করে সংকট সমাধান প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে। কেউই এই সংকটের মূল কারণ নিয়ে কথা বলতে আগ্রহী না। ইউরোপের দেশগুলো সমস্যার আসল কারণগুলো স্বীকার করতে চায় না, তবে রাশিয়া আলোচনার জন্য প্রস্তুত আছে। বারবার বৈঠকের তাগিদ দিলেও কিয়েভের পক্ষ থেকে সাড়া মিলছে না বলে অভিযোগ করেন ক্রেমলিনের মুখপাত্র। চায়না ও আমেরিকার মধ্যকার বাণিজ্য সংকট নিরসনে সোমবার দ্বিতীয় দিনের মতো স্পেনের মাদ্রিদে আলোচনায় বসে উভয় দেশের প্রতিনিধিরা। আলোচনার পর বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গ্রিয়ার। Now we have a 90-day pause in effect
with respect to U.S. tariffs on China and Chinese severe controls on rare earth minerals. We have been renewing that pause periodically. তিনি জানান, চায়নার ওপর আরোপিত শুল্ক সাময়িকভাবে বন্ধ রাখার যে 90 দিনের চুক্তি রয়েছে তা আরও বাড়ানোর কথা বিবেচনা করছে আমেরিকা। তবে এটি নির্ভর করবে আলোচনার ইতিবাচক অগ্রগতির ওপর। If the talks continue in a positive direction, the United States is receiving rare earths much better than they were before. However, there's still work to be done there. এই আলোচনায় সবচেয়ে বড় অগ্রগতি হয় জনপ্রিয় সামাজিক মাধ্যম টিকটক নিয়ে। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন জানান, আমেরিকায় পরিচালিত টিকটকের মালিকানা পরিবর্তনের বিষয়ে চায়নার সাথে একটি কাঠামোগত চুক্তি বা ফ্রেমওয়ার্ক হয়েছে। I think the framework is for it to switch to US-controlled ownership. We have a framework. They'll have to confirm the deal. এই চুক্তি চূড়ান্ত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং শুক্রবার ফোনে কথা বলবেন বলে জানান তিনি। President Trump and Party Chair Xi will speak on Friday to complete the deal, but we do have a framework for a deal with TikTok. এদিকে আলোচনার মাঝেই চায়নার পক্ষ থেকে আমেরিকান চিপ জায়ান্ট কোম্পানি এনভিডিয়ার বিরুদ্ধে তদন্তের ঘোষণা আসায় অসন্তোষ প্রকাশ করেন ট্রেজারি সেক্রেটারি। তিনি বলেন, আলোচনার দিন এই ঘোষণা সময়োপযোগী ছিল না। We discussed the poor timing of the Nvidia investigation the day of these talks. তবে ফেন্টানল চোরাচালান ও অর্থ পাচার সহ অন্যান্য অপরাধ দমনে দুই দেশ একসঙ্গে কাজ করতে আগ্রহী বলেও জানান বেসেন্ট। We discussed ways that we could work together, and the Chinese delegation was very keen to work with us. It was an area of extreme agreement. এছাড়া স্পেনের সঙ্গে আমেরিকার বাণিজ্য সম্পর্ক শক্তিশালী করার বিষয়েও স্প্যানিশ কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন ইউএস প্রতিনিধিরা। গ্রিয়ার ও বেসেন্ট দুজনেই স্বীকার করেন দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক বেশ মজবুত রয়েছে। দ্বিতীয় দফায় দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার নিজের দ্বিতীয় সফরে ব্রিটেন যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সফরে প্রেসিডেন্ট যেসব জায়গায় অবস্থান করবেন সেসব এলাকা ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ব্রিটেন সরকার। এরই অংশ হিসেবে সোমবার উইন্ডসর ক্যাসেলের পাশে টেমস নদীতে টহল দিয়েছে হ্যাম্পশায়ার অ্যান্ড আইল অফ হোয়াইট কনস্টাবিউলারির মেরিন সাপোর্ট ইউনিট। সার্জেন্ট লিন স্মিথ জানান, গত সপ্তাহ থেকে এই টহলের পরিকল্পনা করছিলেন তারা। So we've been planning this for the last couple of months. The Marine Support Unit have been in Windsor since Friday and we're here for the next week. তিনি আরো বলেন, আগামী এক সপ্তাহ ক্যাসেলের আশপাশের এলাকায় টহলের পাশাপাশি তল্লাশিও চালাবে তার দল। We're going to be doing high visibility patrols, some searching, some specialist searching in and around the area and working with our partners in the Environment Agency to deliver a safe event. লিন জানান, যে কোনো দেশের রাষ্ট্র বা সরকার প্রধান ব্রিটেন সফরে এলে তাদের নিরাপত্তা নিশ্চিতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়। এর অংশ হিসেবেই তার দল টেমসে টহল দিচ্ছে। This is similar to President Macron's visit. We are still providing capability on the water. It's just on a larger scale for us. We're being joined by colleagues from marine units across the country to deliver this event. এদিকে নিরাপত্তা বিশ্লেষক গ্রাহাম উইটন বলছেন, রাষ্ট্রনায়কদের সফরকারে ব্রিটেনের নিরাপত্তা জোরদার করা হয়। আর এই ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প যেখানে নিজ দেশেই হামলা শিকার হয়েছেন তার ক্ষেত্রে নিরাপত্তার বাড়াবাড়ি হওয়া স্বাভাবিক। There are always significant policing operations for state visits, and then it depends on the threat to the individual concerned. And Mr. Trump has his own threats and risks, etc., from the assassination attempt we saw previously. তিনি মনে করেন, ট্রাম্পের জন্য নিরাপত্তা নিশ্চিতে শুধু যে ব্রিটেনের পুলিশ কাজ করছে তা নয়, এখানে আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলোরও সংশ্লিষ্টতা রয়েছে। And the police in the UK will work very, very closely with their American counterparts to gauge their information and balance it against the information we have here. তিনি জানান, স্ট্যান্ডার্ড প্রোটোকলের অংশ হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পের সফর শুরুর বেশ কয়েকদিন আগে থেকেই আমেরিকা থেকে নিরাপত্তা কর্মকর্তাদের ব্রিটেনে গিয়ে তাদের কাজ শুরু করে দেওয়ার কথা। এর ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নেই। They work very closely. The Americans will have probably sent an advance team over some time ago. They'll be working within the planning for the whole operation. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।